পর্ব ৫। আমাদের গ্রামটা ছিল বাগেরহাটের খুব কাছে ২ মাইলের মধ্যে, কিন্তু গ্রামটা গ্রামই ছিল, ঠিক ছবির মতো ছিল না। আমবন, তালবন, নারকেল, সুপারি, বাঁশ, বেত, সব গাছপালা আর কিছু ঘরবাড়ি নিয়ে এক সুরিয়ালিস্টিক কারবার। সেকালে মফস্বল শহরে তেমন চাকচিক্য ছিল না। সকাল সন্ধ্যা চুলো জ্বালাবার কয়লার গন্ধ, প্রায় বাড়ি থেকেই একই গানের টিচারের শেখানো গানের কলি, যবে সন্ধ্যা মনির ছায়া নদী পারে ইত্যাদি। ছিল রেলগাড়ি। বাগেরহাট ছিল বিশ্ববিখ্যাত খুলনা বাগেরহাট নাইট রেলওয়ের প্রথম বা শেষ স্টেশন। ট্রেনের শব্দ শুনে সবাই ঘড়ি মিলিয়ে নিত। আমাদের গ্রামের লোকেরা কেউ কেটা ছিলেন না। পাশের গ্রামে ছিলেন প্রবল প্রতাপশালী জমিদাররা। সেই গ্রামের নাম ছিল কাড়াপাড়া। এই ২ গ্রামের মাঝে ছিল ফুলতলা বলে ছোট্ট এক টুকরো গ্রাম। সেজন্যই বোধহয় দূরের লোকজন আমাদের গ্রামকেও ফুলতলা বলত। এই গ্রামগুলো ছিল হাবেলি পরগনার অন্তর্গত, তাই আমাদের গ্রামকে অনেকে হাউলিও বলত। জমিদারের গ্রামে ছিল হাই স্কুল, পোস্ট অফিস, হাটবাজার, যাত্রা থিয়েটার, রামকৃষ্ণ সেবাশ্রম ইত্যাদি। সেই সব সংস্কৃতি উপচে পড়ত আমাদের গ্রামে। আমাদের একটিমাত্র প্রাথমিক বিদ্যালয়, যার প্রতিষ্ঠাতা ছিলেন আমার আব্বা মৌলভী শেখ আব্দুর রহিম, আর ছিল পল্লী মঙ্গল সমিতি, যার প্রতিষ্ঠাতা ছিলেন আমার বড় ভাই আর তার সমবয়সী সঙ্গীরা। বাগেরহাট তো কাছেই ছিল। শীতের দিনে উত্তরে হাওয়ার দৌলতে সিনেমা হলের গান বাড়িতে বসেই শোনা যেত। স্কুল আর কলেজ লাইব্রেরি থেকে আসত বই হাতে হাতে। নজরুল সম্পাদিত নবযুগ পত্রিকা ডাকে আসত সোজা বাড়িতে। আসত জ্যোতি বসু সম্পাদিত স্বাধীনতা পত্রিকা। এ ২ পত্রিকাতে সাংবাদিক হিসেবে কাজ করতেন আমার বড় দুলাভাই জনাব আলী ফকির। আমাদের সেই ছোট্ট গ্রামে মাত্র ১০০০ খানেক লোকের বসতি ছিল। গ্রামের উত্তর দিকে সোনাতলা ও দশানি গ্রাম, তারপরেই বাগেরহাট। দক্ষিণে দিগন্ত জোড়া ধানক্ষেত, তার পেছনে পুটিমারি নদী, পশ্চিমে ফুলতলা, কাড়াপাড়া ইত্যাদি গ্রাম, আর একটা লাল সুরকি বিছানো রাস্তা যা চলে গেছে বাগেরহাট শহরের দিকে। গ্রামের বেশিরভাগ মানুষ ছিল আরামপ্রিয়। খেতে ধান হতো প্রচুর, নদী, খাল ও পুকুরে ছিল প্রচুর মাছ, বাগানে নারকেল সুপারির ফসল। লোকসংখ্যা কম ছিল বলে গ্রামের ফলমূল সব শিশু খাদ্য ছিল। সেগুলো বিক্রি করার তেমন কারো প্রয়োজনীয়তা ছিল না। যতক্ষণ ঘরে চাল থাকত ততক্ষণ কেউ আর কোনো রোজগারের চেষ্টা করত না। বিনোদনের জন্য পাশের গ্রামে জারি গান, যাত্রা থিয়েটার, কবিগান, ভাসান গান, ওড়াকান্দি ইত্যাদিতে সবার নিমন্ত্রণ থাকত। তবে বাড়িতে ছিল কড়াকড়ি। মেয়েরা সেখানে যাবার কথা ভাবতেই পারত না। তাসপাশার আড্ডা দেখা যেত গ্রামে, বিশেষ করে আমাদের পাশের বাড়ির কাকু দবির শেখের বারান্দায়। প্রতি দুপুর থেকে রাত অবধি তাস ও পাশার আড্ডা বসত, কিন্তু তা নিরামিষ, টাকা পয়সার জুয়া ছিল না। দবির কাকু ছিলেন একজন একনিষ্ঠ কর্মী। গ্রামের সমস্ত কাজ, যেমন চাষবাস, মাছ ধরা, বাঁশ বেতের কাজে তিনি দক্ষ ছিলেন। খেজুর গাছের রস সংগ্রহ আর তা দিয়ে গুড় তৈরি করাতেও তার জুড়ি ছিল না। তার পারদর্শিতা বেশি দেখা যেত বিয়ে বা শ্রাদ্ধ ইত্যাদি উপলক্ষে বড়খানা রান্নার বাবুর্চি আনায়। সেই খাবারের ভাগ আমরাও পেতাম। কাকু গত হয়েছেন দীর্ঘকাল হল। তার ২টি কন্যা সন্তান ছিল। বড় মেয়ের সবকটি সন্তান উচ্চশিক্ষিত হয়ে নানা কর্মে নিযুক্ত, আর ছোট মেয়ে স্বামীসহ সুইডেনে ডাক্তারি করে। আমাদের গ্রামে আরও একজনের কথা মনে পড়ে, সহিরুদ্দিন। তার উঠোন ভর্তি বিরাট বিরাট ধানের পালা, ২ বউ আর ৪-৫টা সুন্দর সুন্দর ছেলে মেয়ে। ধানের মৌসুম শেষ হলে বিশাল উঠানে লাঠি খেলার আয়োজন করতেন। গ্রামের সবাই তা উপভোগ করত। অনেক পোষা পাখি ছিল তার, তাদের দিয়ে বনের পাখি ধরতেন। হঠাৎ কি জানি কি হয়ে গেল, তার সমস্ত সম্পদ উধাও হয়ে গেল। তার একটা মেয়ে ভিক্ষে করে জীবন ধারণ করত। অন্যদের কি হয়েছিল জানা নেই। বাড়ির পাশে একটা মাত্র মাটির মসজিদ ছিল। জুম্মার দিনে সেখানে আমরা সিন্নি খেয়েছি। সেকালে
জুম্মার দিনে বাড়ির গাছের প্রথম পাকা ফল, সিন্নি, বাতাসা মসজিদে দেবার নিয়ম ছিল। ছোট বড় সবাই তার ভাগ পেত। হঠাৎ ফতোয়া উঠল, এক গ্রামে 2 মসজিদ থাকতে পারবে না। এক মসজিদের আজান অন্যটায় শোনা গেলে নামাজ হবে না। প্রসঙ্গত বলে রাখি, আমাদের গ্রামে পূর্বপাড়ায় আরও একটা মসজিদ ছিল, পাকা দালানের। ইদানিং শুনছি আমাদের গ্রামে 5টা মসজিদ।